হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন আপনারা ভিডিওটা দেখতেছেন আর আইভার্স ইউটিউব চ্যানেলে, এবং আমার সাথে আছে এখন আমার বন্ধু যুব, এবং সেও কিন্তু একজন বিশেষ রকমের মুভি লাভার। বর্তমানে আছি বানাজি পেটার সন্ধ্যা নদীর পারে। এখানে ওয়েদার খুবই সুথিং, যদিও সূর্য অলরেডি ডুবে গেছে, তাই এখন আমরা আর কি যথেষ্ট আলো যে ফিল্ডে সেটা পাচ্ছি না। ওকে, সো আজকে যুবর সাথে আমি একটা ছোটখাটো একটা আড্ডা দিব মুভি নিয়ে। তো যুব, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, কিন্তু একটু শারীরিকভাবে অসুস্থ, তবে তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুভি জগতে দিনকাল কেমন যাচ্ছে? দেখা হয় দিন মুভি জগতে দিনকাল মোটামুটি যাচ্ছে, ভালো মুভি পাইতেছি না। ভালো বর্তমানে যে অবস্থা, হ্যাঁ ফিল্ডটা পেতাম, ওই ফিল্ডটা এখন আর কাজ করছে না। আচ্ছা, সো আমরা ইন্ডিয়াতে আলোচনা করি, চলুন ইনডোরে বসে। এখন আমরা আছি চায়ের আড্ডায়, এবং আমার সাথে আছে অনেক জয়, অনেক ঘরামি জয়, এবং সে একজন বিশেষ রকমের মুভি লাভার, ওয়েব সিরিজ লাভার। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আরো দুইজন আছে, আমি কিন্তু সেটা মেনশন করি। দিস ইজ আতিকুল ইসলাম আতিক, এবং ভিডিওতে আছে অবশ্যই হাসিবুল ইসলাম ইউব। বন্ধুর মন খারাপ হওয়ার কারণ হচ্ছে সে আসার সময় ব্যতিক্রম কিছু দেখতে পেলাইছে। ব্যতিক্রম কিছু যেগুলো স্বাভাবিকভাবে দেখা সম্ভব না। আমি একটু তোমার কাছে জানতে চাবো, তোমার লাস্ট দেখা ফিল্ম কোনটা? এক্স মাকিনা। এক্স মাকিনা, আমি মোটিভেশন জানি, একটু এক্সপ্লেইন করতে পারবো দর্শকদের? ইএক্স মাকিনা। আচ্ছা, একটু এটা এক্সপ্লেইন কর, মুভিটা স্টোরিটা কেমন, গেম কত সালে? সায়েন্স ফিকশন মুভি, অবশ্য হলিউড। কেউ হলিউডের। বা এটা কি সত্যি আপলোড দিবি? ইয়েস। তো দর্শক, আপনাদের আবারও স্বাগতম আর আইভার্স ইউটিউব চ্যানেলে। তো একটু আগে দেখলেন আপনারা যে যুবর সাথে ইন্ট্রোডিউস করলাম। তোমার লাস্ট মুভি যেটা দেখেছিলি সেটার নাম কি? লাস্ট মুভি দেখছি আমি সালার। হ্যাঁ, ওকে। সালার তো এখন মানে একটা ব্লকবাস্টার ফিল্ম বলা যায় আর কি, একদম মানে ফুল মাসাল অ্যাকশন ফিল্ম। আর কথা হয়েছে সালার মুভিটা, আসলে কাহিনীটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, খারাপ না। তো বিশেষ করে যুব, আমরা জানি যে মুভি জগতে, ওয়েব সিরিজ না মুভি জগতের কথা যদি বলি, যে অনেক জনারের মুভি থাকে এখানে, অ্যাকশন, রোমান্স, থ্রিলার। সো কোন টাইপ তোমার পার্সোনাল ফেভারিট বেশি? একটা আমার পার্সোনাল ফেভারিট অ্যাকশন আর কিছু ইমোশনাল। হ্যাঁ, আচ্ছা ইমোশনাল মানে মুভি দেখতে আমার খুব ভালো লাগে, বা আমার অ্যাকশন মুভি দেখতেও ভালো লাগে। যেহেতু ইমোশন বললা, ইমোশনের সাথে জানি আমরা একটু রোমান্টিকের যে একটু কানেকশন একটু বেশি, কারণ রোমান্টিক মুভি ওই টাইপ মুভি একটু বেশি ইমোশনাল হয়। আচ্ছা, তো তোমার মাথায় এখন র্যান্ডমলি যে কোনো নাম আছে যে ইমোশনাল মুভি যেটা দেখছো, যে কোনো র্যান্ডমলি নাম একটা বলতে পারো? খুবই ইমোশনাল একটা মুভির নাম হয়েছে, ওটা তামিল মুভি, তোমার তাকদির মুভি। তাকদির, ও আচ্ছা। ওটার নায়কের নাম প্রবাবলি আখিল, রাইট? 2027 সালের মুভি, যদি আমার ওটা দেখা হয়নি। তো মুভিটা তোমার কেমন লাগছে? মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে। মুভিটা বিশেষ করে আমার লাইফের সাথে কিছুটা মিলে, লাইফ রিলেটেড। এই জন্য আমার কাছে মুভিটা পার্সোনাল ভাবে খুবই ভালো লাগে। খুবই রিয়েলিস্টিক ভাবে বানাইছে। নাম তাকদির দেওয়ার মূল উদ্দেশ্য ছিল হয়তোবা যে তোমার নসিবে যদি কিছু থাকে, আমরা জানি তাকদির অর্থ ভাগ্য, যে তোমার কপালে যদি কিছু থাকে সেটা একদিন না একদিন সেটা পাবাই। ঠিক আছে, তো এই জন্য মুভিটার প্রথম দিক দিয়ে দেখায় তোমার যে একটা জিনিস হারাইয়ে যাওয়ার পর তুমি সেই জিনিসটা তুমি 20 বছর পর হোক বা তোমার যে কোনো সময় হোক, তুমি পরবর্তীতে ওই জিনিসটা তোমার কপালে যদি থাকে তো অবশ্যই পাবা। ইন্টারেস্টিং। এই জন্য মুভিটাও দেখে আমার খুব ভালো লাগে, যেহেতু আমার লাইফের সাথে এই জন্য আমার কাছে খুবই স্পেশাল ছিল। আমি মুভিটা দেখছি ওই 17-18 সালেই সম্ভবত। ওকে, তো এখন আমার কাছে মুভিটা তারপরে আর দেখা হয় নাই, কারণ একটা মুভি বারবার দেখতে কেমন লাগে। একটা মুভি বারবার দেখা সম্ভব হয় না, এই কারণে দেখা যায় দুনিয়াতে কিন্তু লাখো কোটি মুভি, ভালো মুভির কথাই যদি বলি, সো কয়টা সবগুলোতে দেখা সম্ভব হয় না, বা একটা দুই বেশ দেখা সম্ভব হয় না। তো আমার কাছে ওই মুভিটার কাহিনী মানে সম্পূর্ণটাই মনে আছে। আচ্ছা, তো দর্শক, আপনারা যারা তাকদির 2017 সালে যে মুভিটা আর কি, ওটা যদি কেউ দেখে থাকেন, এই ভিডিও যারা দেখছেন, অবশ্যই মানে মুভিটা কেমন লেগেছিল সেটা কমেন্ট বক্সে অবশ্যই প্লিজ জানাবেন। কারণ একটা মুভি যেহেতু ভালো বলছে, শুধু শুধু তো ভালো বলে নাই। তোমার কোন দেশি মুভি, কোন ল্যাঙ্গুয়েজের মুভি তোমার সব থেকে বেশি ফেভারিট বা বেশি দেখা হয় বা বেশি পছন্দ করো? বেশি দেখা হয় তোমার হিন্দি মুভি, বলিউড ফিল্মস। আচ্ছা, তামিল কি টলিউড? না, তামিল হচ্ছে তো সাউথ ইন্ডিয়ান, এখন ওটা কি বলিউডের অন্তর্ভুক্ত আর কি সম্পূর্ণ হবে না আসলে। তো কিছু মানে তামিল ডাবিং মুভি এগুলো দেখা হয়, তামিল যেগুলো। হ্যাঁ, এই আর ইংলিশ মুভি কিছু। হলিউড মুভি আমার ওইরকম দেখা হয় না। হলিউডের মূলত কিছু মার্ভেলের ছবি দেখা, মার্ভেলের যেগুলো অ্যাভেঞ্জার রিলেটেড যেগুলো ছিল, ওটা ইমোশন রিলেটেড, ওইগুলা একটু বেশি দেখা হয়। আচ্ছা, আপনাদের একটা মানে কথা বলে নেই, বর্তমান 2024 সাল, বাট আজ থেকে যদি একটু পিছিয়ে যাই আমরা,
2017, 18, 19 বা ওই টাইমটা কিন্তু একটা মার্বেলের ইয়ে ছিল বলা যায়। সো আমরা কিন্তু মানে ছোটবেলা থেকে মুভি দেখি, এবং ওই টাইম বিশেষ করে আমরা যখন 19-এ পড়তাম, মানে সবাই মাত্র হাই স্কুলে এসে একদম শেষ পর্যায়ে হাই স্কুলে পাড়ি দেবো, তখন মার্বেলের একটা মানে ইমোশন ছিল মার্বেল বলা যায়, ঠিক আছে। সো মার্বেল এবং মার্বেলের যে ক্যারেক্টারগুলো, অ্যাভেঞ্জারের যে ক্যারেক্টারগুলো, ঠিক আছে, ক্যাপ্টেন আমেরিকা, থর, আয়রন ম্যান এবং স্পাইডার যারা রয়েছে, ওগুলো ইমোশন ভাই, ওগুলো বলার মতো না। যদিও এখন মার্বেলের মুভি তো ওরকম মানে আগের মতো দেখা হয় না, আগের মতো আর কি ওরকম হাইপটিও নেই মার্বেলের মানে মধ্যে, বাট ওই টাইমটা গোল্ডেন টাইম ছিল। আমার একটা কোশ্চেন, যে তোমার মার্বেলের ভিতরে তোমার কোন ক্যারেক্টারটা বেশি ফেভারিট? আমার পার্সোনালি আমার বলতে গেলে মাল্টিপল ক্যারেক্টার ফেভারিট, বাট আমার আয়রন ম্যান মোস্ট ফেভারিট একটা ক্যারেক্টার, দেন থর মোস্ট হতে পারে। এখন ভাই বলা যাচ্ছে না ভাই এরকম, মানে যদি কম্পেয়ার করতে যাই, বাট আমার আয়রন ম্যান ইজ একটা অন্য লেভেলের ফেভারিট, ঠিক আছে, মার্বেলের কথা বলি। আর এক্সপেরিমেন্ট তোরা পরে এটা, কারণ এখানে আমরা যদি বলি যে অ্যাভেঞ্জারে 2008 সাল থেকে সেই আয়রন ম্যান থেকে কিন্তু সব শুরু, একদম মানে সম্পূর্ণ অ্যাভেঞ্জার বা এই রিলেটেড আয়রন ম্যান জড়িত ছিল, ঠিক আছে। টনি স্টার্ক যেটা রোলটা প্লে করেছে, সো ইট ওয়াজ ড্যাম, তো একদম লেজেন্ড। বাংলা মুভি দেখা হয় বাংলাদেশে, আমাকে দেশি ফিল্মস। এইখানে আমার একটা কথা আছে যে তোমার থর ক্রিস হেমসওয়ার্থ, হ্যাঁ, যে প্লে করছে, ও যে বাংলাদেশে আইসে যে একটা মুভি এক্সট্রাকশন, হ্যাঁ 2020-এ, ওইটা কাদের ছবি, মানে হলিউড? ওটা আমি বলি, অ্যাকচুয়ালি এক্সট্রাকশন ছিল হচ্ছে মূলত হলিউড ফিল্ম ছিল, ঠিক আছে। ওটার যে মানে টোটাল যে প্রোডাকশন টোটাল ছিল হলিউডের। তবে মজার কথা হচ্ছে আমরা জানি, আমরা এক্সট্রাকশন সবাই দেখছি, আমরা জানি, কারণ এই ভিডিও যা দেখছি ডেফিনেশন এক্সট্রাকশন দেখছে, কারণ এক্সট্রাকশন দেখার মূল কারণ হচ্ছে যে যেহেতু এটার সাথে বাংলাদেশ রিলেটেড, যে হলিউড মুভিতে বাংলাদেশি হিস্ট্রি অ্যাড করা হয়েছে, বাংলাদেশি ভিজুয়ালস, সে কারণে সবাই দেখছেন 2020 ওই টিমটা ড্যাম। বাট একটা কথা অনেকে জানে না, এক্সট্রাকশনের শুটিং কিন্তু মোটেও বাংলাদেশে হয়নি, এখানে কিন্তু বাংলাদেশের সেট কিন্তু ইউজ করা হয়েছে, বাট এটা কিন্তু মানে ইন্ডিয়ার আহমেদাবাদ বা কোথায় জানি, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, ওখানে কিন্তু সব শুটিং হয়েছে ইন্ডিয়ায়, কিন্তু ভারতে, ঠিক আছে, বাংলাদেশের সেট বানিয়ে। তবে সম্পূর্ণ প্রোডাকশন হচ্ছে হলিউডের, বুঝছো। তবে মুভির মধ্যে আমার এই এক্সট্রাকশন 1 আর 2 বের হয়েছে রিসেন্টলি, হ্যাঁ 2 আমি দেখছি, তো এই দুইটা মুভি আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এক্সট্রাকশন ছিল মূলত যেটা অ্যাকশন ফিল্ম ছিল, ওটা হ্যাঁ অ্যাকশন ফিল্ম ছিল। মনে করো যে কিছু মুভি আছে যে ভালো লাগার মতো, ঠিক আছে, তো এই সব মুভি আমার ওটা ভালো লাগার মতো। এক্সট্রাকশন দেখার দুইটা কারণ আছে। একটা কারণ হইছে ওই যে থরের ক্রিস হেমসওয়ার্থ নিজেই, আর হইছে যে তোমার বাংলাদেশি দিয়া প্রথমে করছে, আর অ্যাকশন মুভি, এইসব কারণে মনে করো যে খুব ভালো লাগে, মানে এটা মানে দ্বিতীয়বার দেখার ইচ্ছা। এখন যদি বাংলাদেশের কথা বাদও দিই, যে মুভিটা বাংলাদেশের ভিতরে ইউজ করে, ওগুলো বাদ দিলেও যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল, হ্যাঁ মর্মান্তিক কাহিনী। এবং তবে একটা ব্যাপার হচ্ছে এই এক্সট্রাকশনে কিন্তু অনেকগুলো ওয়ান টেক সিন ইউজ করা হয়েছে, ডিরেক্টর কিন্তু এখানে মানে অনেক সিনিয়র কি যেগুলো ওয়ান টেক মানে একসাথে করা হয়েছে এরকম ভাবে ইউজ করছে, তো সেগুলো মানে খুবই ড্রামাটিক ছিল। আজ বাই দ্য ওয়ে আমরা বাংলাদেশি ফিল্ম ছিলাম, সো বাংলাদেশি ফিল্ম তোমার বাংলাদেশি কোন হিরো বেশি ভালো লাগে? বাংলাদেশি, শুধু বাংলাদেশি কথা বলছি, ইন্ডিয়ান বাংলা না, বাংলাদেশি কোন হিরো মোস্ট ফেভারিট তোমার? একটা হিরো আমার পছন্দ না, ঠিক আছে, আমার পছন্দের একটা হিরো নাই, কিন্তু সাকিব খানের কিছু মুভি ইদানিং করতেছে। হ্যাঁ, সাকিব খান বর্তমানে ফায়ার জাস্ট আগুন। তুফানের টিজার দেখছো? আমি জানি না দেখছো কিনা। আমি তুফানের টিজার দেখছি, আচ্ছা, কিছুটা কেজিএফ টাইপের করছে, র ছিল, হ্যাঁ ভালো। বাংলাদেশের জন্য এটা অনেক কিছু, কারণ হ্যাঁ কেন সেটা আপনি বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে তুফানের টিজার রিঅ্যাকশন এবং রিভিউ আমাদের একটা ভিডিও আছে, সেটা আপনি আই বাটনে এখনই পেয়ে যাবেন, প্লিজ ওটা দেখে নেবেন, ওটাই স্পেশাল ছিল, খুব এটা স্পেশাল একটা ভিডিও। তুফানের টিজার আমি দেখছি, কিন্তু ওইখানে তেমন কিছু বুঝি নাই। আচ্ছা, বুঝি নাই কারণ কি? কারণ হয়েছে ওইখানে কিন্তু শুদ্ধ বাংলা ব্যবহার হয়েছে। হ্যাঁ, একদম বেশি শুদ্ধ বাংলা, চলিত বাংলা না। হ্যাঁ, চলিত বাংলা না। তো ওই শুদ্ধ বাংলা ব্যবহার করার মূল উদ্দেশ্য বা তোমার হচ্ছে কি মানে তোমার কারণ ব্যাপারটা হচ্ছে যে ওটা আর কি, কারণ বলতে কি, আমরা যখন টিজারটা দেখছি, 1 মিনিট টিজারটা ছিল, সো ওখানে কিন্তু আমরা গল্পটা কিন্তু ভাব পাইনি যে গল্পটা কিরকম হতে পারে। তাছাড়া আর কি অ্যাক্ট্রেস যে মিমি চক্রবর্তী ছিল তারও কিন্তু কোনো মানে গ্লিমস দেখতে পাইনি। ওখানে কিন্তু শাকিব খানের যে আর কি যে মূল পোর্ট্রেটটা, যে শাকিব খান ক্যারেক্টারটা কিরকম হবে সেটা আর কি পোর্ট্রেট করা হয়েছে। সো মূলত ক্যারেক্টারের খাতিরই করা হয়েছে এই শুদ্ধ ভাষাটা, একদম যেটা ইউজ করা হয়েছে। বাট আমি একদম বলতে পারছি যে কেন শুধুমাত্র শুদ্ধ ভাষা ইউজ করে, চলিত ভাষা ইউজ করে নাই, মেবি গল্পের সাথে এটা করা হয়েছে। কিন্তু সবকিছু ঠিক আছে যদি এই মুভিটা কপি না করা হয়, ধরো
আচ্ছা কেজিএফ এর কপি বা যে কোনো অন্য ফিল্মের কপি না করা হয় তাইলে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এখন এখানে একটা কথা আছে, হ্যাঁ, যে এই মুভিটা যখন আপনারা মানে বিশেষ করে টিজারে যখন দেখছেন হয়তো আপনার মনে হয়েছে যে অনেকখান থেকে কেজিএফ এর একটা ভাইব পাইছেন আপনারা, অনেকখান থেকে অ্যানিমেলের একটা ভাইব পেয়েছেন, কপি মনে হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি কপিড। কারণ রায়হান রাফি যিনি একজন ভালো নির্মাতা, ভালো ডিরেক্টর, তার কাজ আমরা আগেও দেখেছি, সুরঙ্গতে দেখেছি। সো তিনি মেবি ওটা থেকে ইন্সপিরেশন নিয়েছেন, কেজিএফ বর্ণগুলো ওই স্টোরি ইন্সপিরেশন নিয়েছেন, লুক ওগুলো ইন্সপিরেশন নিয়েছেন, বাট আমার মনে হয় না কি স্টোরি কপি হবে। কারণ এই যুগে মানুষ জানে ভাই যে অ্যাটলিস্ট রায়হান রাফির মতো ডিরেক্টর এটুকু জানে যে এই একটা জিনিস কপি জিনিস এখন চলবে না, বা কপি যুগ এখন না, ঠিক আছে? সো সেখানে বলছে এটা কপি হবে না, আমার পার্সোনাল বিশ্বাস কপি না হয় তাইলে ওর বেস্ট হবে, এটা শিওর। বাংলাদেশি সিনেমার যে অবস্থা ভাই, হ্যাঁ বাংলাদেশ গত কয়েক বছরে শোনো বাংলাদেশি সিনেমার যা অবস্থা, এর থেকে বের হইতে হইলে এরকম মুভি করা মাস লাগবে, এরকম মুভি মাস লাগবে, এরকম অ্যাকশন সিকোয়েন্স, গুড স্টোরি টেলিং এবং এরকম ভালো নির্মাতা, এদের সাথে মানে এরকম না হলে তো হবে না। কেন এটা নিয়ে কথা বলতে গেলে আর কি দ্বিধায় পড়ে যায়, কারণ বাংলাদেশি ফিল্মের অবস্থা আসলে খুব খারাপ, ঠিক আছে? আসলেই খুব খারাপ ভাই। এর আগে মানে মুভি হয়েছিল, ঠিক আছে ভাই, কি কম আমি মানে বাংলাদেশি মুভি বাংলা ভাষায় কইতেছি। সো শাকিব খানের মুভির কথা যদি বলি, শাকিব খান যে ভাই ভালো ডিরেক্টর, মানে এর আগে যে ডিরেক্টর ছিল, আমরা পার্সোনালি বাংলাদেশি থেকেও বাংলাদেশি মুভি কেন দেখি না, এর দুই একটা ক্লিপ তুমি আমাকে দেখাই দিও। তারপর বাইক থেকে একটা যন্ত্র বের করে, এইটা কোনো কথা? কেন দেখি না এই জিনিসগুলো বুঝাইতে গেলে বুঝানো যাইবে না, কিন্তু তুমি যদি দর্শকদের দেখাইতে চাও তাহলে তুমি দেখাইতে পারবে। যে বাংলাদেশের ফিল্ম না দেখা যাবে, বাংলাদেশের ফিল্ম ওস্ট হওয়ার মূল কারণ হচ্ছে ব্যাড স্টোরি টেলিং, ব্যাড স্টোরি চয়েস, ভালো গল্প তারা চয়েস করে না। গল্পটা আছে প্রথম, তারপরে মনে করেন ভালো ডিরেক্টর থাকে না। সো ওই যে আর কি গল্পটা যে প্রেজেন্টেশন করতে হবে, ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না। কারণ দেখা যায় যে মাঝে মাঝে গল্প যদি খারাপ হয় তাহলে সমস্যা নেই, যদি আমি প্রেজেন্ট ভালোভাবে করতে পারি, দর্শকদের কীভাবে প্রেজেন্ট করছি। এখন গল্প ওস্ট, প্রেজেন্টেশন ওস্ট, সব মিলে মুভিটা ওস্ট। আর আমি এটা বলছি যে শাকিব খান যে বাংলাদেশি ডিরেক্টর এটাকে ব্যবহার করতে পারে না সঠিকভাবে। যেমন তুফান আমরা দেখেছি, এবং আগামীতে আশা করি ভালো এক্সপেকটেশন আছে আমাদের সাকিবকে নিয়ে। কারণ সাকিব ইজ এ গুড অ্যাক্টর, অফকোর্স গুড একটা, বাট ওই যে ভালো ডিরেক্টর যদি না থাকে, ভালো গল্প না থাকে, তাহলে কিন্তু ঝামেলা বাঁচবে। কি জানি বাইরে ছিল ওই যে সাকিব খানের লাস্ট প্রিয়তমা কথা বলছো? প্রিয়তমা মুভির তোমার কাহিনী মেনে সবকিছুই ভালো ছিল। প্রিয়তমা মুভিটা আসলে আমার কাছে বাংলাদেশি মুভি মানে বহু বছর পরে ওই মুভিটাই ফার্স্ট দেখা। হ্যাঁ, এখন ব্যাপার আছে এখানে, যদিও প্রিয়তমার থেকে প্রিয়তমা অত যে বেস্ট হয়েছে, আমরা যদি তুলনা করতে চাই বলিউড হলিউডের সাথে, অন্যান্য ফিল্মের সাথে, তাহলে ওদিক থেকে ওস্ট। বাট বাংলাদেশি আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশি ফিল্মের ইতিহাসে তাকাতে গেলে, ওদিকে তাকাতে গেলে বা ধরো প্রিয়তমা মানে ফার্স্ট বেটার দাম বাংলাদেশি ইতিহাসের মধ্যে ভালো। হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য মানে অনেক বছর পরে আমি মুভি দেখছি ছোটবেলায়, যখন মনে করো আম্মু আব্বু দেখতো, তখন ওই যে জোর টিভিতে জোর করে দেখা লাগতো। কারণ হয়েছে কি যে আমার ওই সময় কোনো মানে বুঝতাম না স্টোরি, বুঝতাম না, শুধু ওই মারামারি দেখতে, কিছু সিকোয়েন্স ওগুলো ভালো লাগতো, এগুলো দেখতে ভালো। তখন মুভি দেখতাম। তারপরে মনে করো এই যে আমি বড় হওয়ার মানে আমি নিজে বুঝমান হওয়ার পর থেকে এই আমার প্রথম বাংলাদেশি মুভি দেখা প্রিয়তমা। আর তোমার দেখা যাবে একটা অ্যাকশন থ্রিলার টাইপ অফ সিরিজের নাম বলতে পারো? আমার দেখা দিস ইজ ফাক। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যদিও মধ্যখানে একটু আগে জাস্ট কারেন্ট গেছিল এবং সব মানে একদম ফ্লোটা নষ্ট হয়ে গেছিল, রাইট? আমরা যেখানে ছিলাম, মূলত আমি জানতে চাই তোমার কাছ থেকে, তোমার দেখা একটা র্যান্ডমলি ছিলাম না নিচে ছিল ভাই, আমরা উপরে ছিলাম না নিচেও ছিলাম না, আমরা ছিলাম এখানেই ভাই, যেখানে উপরে ছিলাম নিচে ছিলাম। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে তোমার দেখা একটা অ্যাকশন থ্রিলার টাইপ আর কি ওয়েব সিরিজের নাম বলতে পারো যারা ফেভারিট ছিল? দ্য কিং অফ মির্জাপুর। দ্য কিং অফ মির্জাপুর, দ্য কিং অফ মির্জাপুর না মির্জাপুর, হ্যাঁ। সিজন 1, 2 দুইটাই দেখছো তুমি? হ্যাঁ, সিজন 1, 2 দুইটাই দেখছি, কিন্তু 3 দেখার জন্য খুবই। হ্যাঁ, এবং গুড নিউজ ব্রো, কিছুদিন আগে অ্যামাজন প্রাইম নিজে ডিক্লেয়ার করছে সিজন 3 ইজ কামিং সুন, এবং আমরা একটা ছোট ক্লিপও দেখতে পেয়েছি। সো সিজন 3 খুবই আসছে। আমি জানি ভিডিওতে মির্জাপুর আবার অনেক আছে, মির্জাপুরই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন থ্রিলার বা ক্রাইম থ্রিলার, অ্যাকশন থ্রিলার না, ক্রাইম থ্রিলার বললে ভালো হবে, ক্রাইম থ্রিলার টাইপ ওয়েব সিরিজের মধ্যে অন্যতম, বলিউডের মধ্যে রয়েছে, সেক্রেট গেমস আরও রয়েছে, বাট মির্জাপুর ইজ বেস্ট, এটা সত্য মানতে হবে আপনাদের। সো যারা মির্জাপুর, যারা লাভার রয়েছে, তারা একটা মানে আলাদা একটা মানে লাভার রয়েছে ভাই, মানে মির্জাপুরের একটা ফ্যান বেজ আলাদা একদম ভাই, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, সো আমি কি কোশ্চেন করবো, সব একদম ফ্লোটা নষ্ট হয়ে গিয়েছে। যাক, আচ্ছা, তো তুমি কি মনে করো যে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি আগামী দিনগুলো কি ভালো করবে? তোমার কি মতামত কি বলো? আমার মতে তুফান
যে তোমার তুফানটা আমাদের দিছে, যে ভাইবটা আমাদের দিছে, যে ভাইবটা আমাদের দিছে, এইরকম ভাইবে তোমার হচ্ছে যে মুভি যদি এরা করে, এরা যদি আনতে পারে এইরকম কোয়ালিটির, তাহলে মানে ইন ফিউচার এদের ভালো, ইন ফিউচার আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে এবং ওয়ার্ল্ডের কাছে তারা একটা ভালো পর্যায়ে যেতে পারবে। এখন বাংলা সিনেমার কথা বলতে গেলে আমি সত্যজিৎ রায়ের কথা চলে আসে। আমি তারপর বলতে চাই যে সত্যজিৎ রায়ের যে অপু ট্রিলজি যেটা ছিল, আপনারা জানেন যে পথের পাঁচালী 1955, সো ওই টাইম আজ থেকে কত বছর আগে চিন্তা করেন, 1955 সাল, ওই টাইম কত ভালো সুন্দর ভালো স্টোরি টেলিং, কত ভালো গল্প দিয়ে আমাদের মুভি উপহার দিয়েছিল, আপনার সেটা আপনারা জানেন। কিন্তু এখন কি বস্তা বস্তা মুভি হচ্ছে ভাই দেশে। সো এগুলো ধিক্কারজনক। তো মূল কথা ভালো ডিরেক্টরের যদি থাকে, ভালো ডিরেক্টর যদি থাকে, ভালো আর কি অভিনয় করা, এবং ভালো ডিরেক্টরের যে মূল কথা, ভালো ডিরেক্টর, ভালো পরিচালক এবং বাজেটটা ম্যাটার করে। সব কিছু মিলিয়ে একটা ভালো আউটপুট আমাদের দেশের জন্য সম্ভব। কারণ আমাদের দেশের মধ্যেও একটা বিশাল একটা রয়েছে একটি দল যারা সিনেমা লাভার, মুভি লাভার, এই টাইপের আর কি। তো এই নিয়ে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। পরে আরেকদিন যুবর সাথে বা আপনার অন্য কারোর সাথে আলাপ করা যাবে নিজিবিলি মুভি বিষয়ে, বিশেষ করে যুবর সাথে আরও অনেক কথা গল্প রয়েছে। কিন্তু আজকে এখন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর আইভার্সের সঙ্গে থাকুন, মুভি নিয়ে আড্ডা হবে, এগুলো দেখতে থাকুন এবং ভালো ভালো মুভি দেখুন অফকোর্স। ওকে, বাই।